হ্যালো ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু আওয়ার হ্যাক্স অনলাইন কলেজ। আমি হচ্ছে রন ইসলাম। আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন আসা অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, ঠিক আছে, একটি বোর্ড প্রশ্ন পূর্ণাঙ্গ সলিউশন। আমি বোর্ড প্রশ্নের পাশাপাশি সেটিকে কিভাবে সংক্ষেপে তোমরা আনসার করবে এবং সেই এন্ট্রিগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা কী হতে পারে সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই ভাইয়া যারা নতুন আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। ওকে, তাহলে শুরু করছি ঢাকা বোর্ড 2019 সালের 4 নং প্রশ্ন, অর্থাৎ এ সমান এল প্লাস ই যে তোমরা কিভাবে করবে সেই এন্ট্রিগুলো তো আগে জাবেদা দেখাতে হবে, ঠিক না? তাহলে জাবেদা যারা না পড়বে, জাবেদা যারা দুর্বল, তারাই কিন্তু হচ্ছে এ সমান এল প্লাস ই এই অঙ্কটি সলিউশন করতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি জাবেদার সলিউশনটা আগে করে তারপর হচ্ছে আরেকটি ভিডিও দিব তোমাদেরকে, সেটি হচ্ছে এ সমান এল প্লাস ই এর সলিউশন। তাহলে ভাইয়া তোমরা একটু কষ্ট করে এইখানে আমার প্রশ্নটি দেয়া আছে সাদা পেজে, প্রশ্নটি একটু খেয়াল করো। আমি জাবেদাগুলো করার চেষ্টা করছি, ঠিক আছে? আমার হাতেও প্রশ্নটি আছে। ওকে, দেখো, সেলিম ট্রেডার্স 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের লেনদেনগুলো নিম্নরূপ: নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, ঠিক আছে, 50,000 টাকা, পদ হিসাব 40,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছে। এই যে 1 তারিখের লেনদেন, অর্থাৎ উপরের যে লেনদেনগুলো দেখছো সেই লেনদেনগুলোকে বলে থাকি আমরা প্রারম্ভিক দাখিলা অথবা প্রারম্ভিক লেনদেন অথবা 1 তারিখের লেনদেন, ঠিক আছে? তাহলে 1 তারিখে যে লেনদেনগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় সেইখানে একটি অতিরিক্ত হিসাব চলে আসে, সেই হিসাবটার নাম হচ্ছে মূলধন হিসাব। আর ব্যবসা তুমি যা নিয়েই শুরু করো, যেইগুলো নিয়ে তুমি শুরু করবে সেটা হচ্ছে ডেবিট। তাহলে আমরা শুরু করি জাবেদা। 1 তারিখ হচ্ছে তোমার 2017 জানুয়ারি 1, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি নিয়েছি? নগদ 1 লক্ষ টাকা। প্রশ্নটি একটু খেয়াল করো ভাইয়া, নগদান হিসাব ডেবিট, যা নিয়ে ব্যবসা শুরু করি সেটা হচ্ছে ডেবিট। নগদান হিসাব ডেবিট, কত টাকা? 1 লক্ষ টাকা। তারপর কি নিলাম? অফিস সরঞ্জাম, ঠিক আছে? ব্যবসা করতে গেলে প্রথমে তোমার অফিস লাগবে না, একটু অফিস সরঞ্জাম আসবাবপত্র লাগবে না? তাহলে আসবাবপত্র আমি নিয়েছি ব্যক্তিগত মূলধন দিয়ে, তাহলে অফিস সরঞ্জাম হিসাবও কি হবে এখন? ডেবিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ঠিক আছে? তোমরা এইভাবে লিখে দিবে। কত টাকা ভাইয়া? 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? তারপর দেখো তো ভাইয়া, আমি আরো কি নিলাম? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা? 50,000 টাকা। অর্থাৎ প্রাপ্য হিসাবের মানেটা হচ্ছে, ধরো আমি কারো কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করেছি, ধরো জিতুর কাছে আমি 5,000 টাকার পণ্য বিক্রয় করেছি ধারে। এখন জিতু কিন্তু আমার কাছে দায় আছে, ঠিক আছে, দেনা আছে। তাহলে জিতু হচ্ছে আমার দেনাদার, কারণ তার কাছ থেকে আমি টাকা পাই। যার কাছ থেকে তুমি টাকা পাও সেই ব্যক্তি হচ্ছে তোমার দেনাদার। যদি আমি জিতুর কাছে টাকা পাই তাহলে জিতু হচ্ছে আমার দেনাদার। যদি আমি আখির কাছে টাকা পাই তাহলে আখি হচ্ছে আমার দেনাদার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি লিখবো প্রাপ্য হিসাবের অপর নামই হচ্ছে কিন্তু দেনাদার। প্রাপ্য হিসাব ডেবিট, কত টাকা ভাইয়া? 50,000 টাকা, ঠিক আছে? তারপর দেখো নিচে দেয়া আছে পদেয় হিসাব। এই পদেয় শব্দটা থাকলে সেটাকে বলে থাকি আমরা চলতি দায়। পদেয় হিসাব মানে আমি একটু বলে দিচ্ছি, পদেয় হিসাব মানে হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছিলাম, তাহলে ধরো আমি তানিয়ার কাছ থেকে টাকা নিয়েছি, ঠিক, তানিয়া তাহলে কিন্তু আমার পাওনাদার, কারণ সে আমার কাছ থেকে টাকা পায়। আবার ধরো আমি সৌরভের দোকান থেকে কিছু পণ্য কিনেছি কিন্তু টাকা তাকে দিইনি। এখন পণ্যটা যে কিনলাম, ধরো মার্কার কিনেছি, এই মার্কার কিনলাম কিন্তু টাকাটা কিন্তু তাকে আমি এখনো দেইনি, তাহলে সৌরভ কি? সৌরভ হচ্ছে আমার পাওনাদার, ঠিক আছে? তাহলে বোঝা গিয়েছে পাওনাদারের কাছে কি আমি দায়, ঠিক আছে? পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। তাহলে পাওনাদারের অপর নাম হচ্ছে পদেয় হিসাব, ঠিক আছে? এটা আমরা জানি, তোমরা লিখে দিবে। পদেয় হিসাব কি হবে রে ভাইয়া? পদেয় হিসাব হবে ক্রেডিট, কারণ যেহেতু হচ্ছে দায়, ঠিক আছে?
এখন এইগুলো নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, তাহলে ব্যবসা শুরু করলে আমি কিন্তু বলেছিলাম কি যেন একটা অতিরিক্ত হিসাব চলে আসে, ব্যবসা শুরু করলেই অতিরিক্ত একটা হিসাব চলে আসে, সেই হিসাবটাকে বলে থাকি আমরা মূলধন হিসাব। মূলধন ছাড়া কখনোই ব্যবসা করা যায় না, এটাকে অন্য নামে বলা হয় মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে, মূলধন হিসাব কত হবে, ঠিক না ভাইয়া? এটাই তো কথা। ডেবিট পাশের গুলো যোগ করো, 1 লাখ আর 1,50,000 কত হয়? 2.5 লক্ষ। 2.5 লক্ষ আর হচ্ছে 50 কত? 3 লক্ষ। এই ডেবিট পাশের 3 লক্ষ টাকা থেকে 40,000 টাকা তোমাকে বাদ দিতে হবে। ক্রেডিট পাস বাদ দিলে থাকবে 2,60,000। এই 2,60,000 টাকার নামই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, ওকে। তাহলে এইবার দেখো নিচে লেনদেনগুলো 5 তারিখ, ঠিক না? 5 তারিখে কি দেয়া আছে? 5 তারিখের লেনদেনটিতে দেয়া আছে 10% পদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ 50,000 টাকা। শোনো, ঋণ গ্রহণ করেছি, যখনই তুমি ঋণ গ্রহণ করতে যাবে ব্যাংক থেকে অথবা কোনো ব্যক্তি থেকে, টাকাটা তো তুমি নগদই নিবে, তোমার নগদ টাকা প্রয়োজন বিধায় তো হচ্ছে তুমি তার কাছ থেকে ঋণ নিবে, ঠিক না? তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। কারণ এই যে ঋণটা নিলাম, ধরো সৌরভের কাছ থেকে ঋণ নিলাম, এই যে সৌরভের টাকা আমার পকেটে আইসা কি করলো? প্রবেশ করলো। এখন এইখানে একটু বলা হয়েছে পদেয় নোটের মাধ্যমে, ঠিক না? যদি পদেয় নোটের মাধ্যমে ঋণ নেওয়া হয় তখন এইখানে চলে আসবে পদেয় নোট হিসাব ক্রেডিট। যার মাধ্যমে ঋণ নিবে সেই মাধ্যমটা হচ্ছে ক্রেডিট। দেখো তাহলে 5 তারিখ তোমরা লিখবে নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে ভাইয়া পদেয় নোট, আমরা পদেয় নোটের মাধ্যমে ঋণটা নিলাম, পদেয় নোট হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। এখানেও সেম 50,000 টাকা। এরপরের লেনদেনটি একটু খেয়াল করো, 8 নম্বর লেনদেন দেয়া আছে নগদে 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়, ঠিক না? একটু প্রশ্নটি একটু খেয়াল করো। তাহলে আমি পণ্য কিনছি কত টাকার ভাইয়া? একটু দেখো তো, ধরো আমি তামান্না বিউটি পার্লারের থেকে আমি কিছু পণ্য কিনলাম, তাহলে এই পণ্যগুলো আমি 30,000 টাকা তাকে পেমেন্ট করেছি নগদে, আর ধারে বলেছি আপু আপনি আমার কাছ থেকে 90,000 টাকা পরে নিয়েন। এই যে পরে নিয়েন, ঠিক আছে, সে কিন্তু আমার পাওনাদার এখন, ঠিক আছে, কারণ 90,000 টাকা তাকে আমি এখনো দেইনি, ঠিক আছে? তাহলে আমি পণ্য কিনলাম মোট কত টাকার? নগদের 30 আর হচ্ছে ধারে 90, মোট 1,20,000 টাকার পণ্য কিনেছি। যদি কোনো কিছু কেনা হয় সেই কেনা হিসাবটা লেখা হয় ক্রয় হিসাব, তাহলে যা কিনেছি তা ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, কত টাকা ভাইয়া? 1,20,000। এখন এই 1,20,000 টাকা আমি তাকে কিভাবে দিলাম, কিভাবে দিব? দেখো নগদ 30,000 টাকা দিয়ে দিয়েছি, পকেট থেকে চলে গেল নগদ টাকা, ঠিক না? 30,000। তাহলে নগদান হিসাবটা কি হবে রে ভাইয়া? নগদান হিসাব হবে ক্রেডিট, যেহেতু নগদ টাকা চলে গিয়েছে। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? এই 30,000 টাকা। আর বাকি সে আমার কাছ থেকে কত টাকা পায়? বাকি সে আমার কাছ থেকে এখনো 90,000 টাকা পায়, অর্থাৎ সে আমার পাওনাদার। আর পাওনাদারের কাছে আমি কি থাকি? দায় থাকি, কারণ 90,000 টাকা দিতে তাকে আমি দায়বদ্ধ। এই জন্য পাওনাদার হিসাব অথবা পদেয় হিসাব হবে ক্রেডিট, যেহেতু দায়। পদেয় হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 90,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমি বসালাম। তারপর 1ম তারিখের লেনদেনটি আমি একটু মুছে দিচ্ছি। ওকে, দেখো ভাইয়া, এখন আমি শুরু করছি জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 10 তারিখটা কি হবে একটু দেখো, আমি এখান থেকে শুরু করছি 10 তারিখ, ঠিক আছে? জানুয়ারি 10 তারিখ হচ্ছে 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা। ধরো তুমি যেই বাসায় বাড়ি ভাড়া থাকো, বাড়ির মালিককে তুমি 3 মাসের জন্য 15,000 টাকা একবারই দিয়ে দিচ্ছ, তাহলে এই 3 মাস তোমার ঝামেলা মুক্ত, কারণ তুমি তাকে অগ্রিম দিয়ে দিচ্ছ। 3 মাসের ভাড়া তুমি তাকে অগ্রিম দিয়ে দিচ্ছ। এই অগ্রিম ভাড়াটা বাড়িওয়ালার কাছে কিন্তু জমা আছে, তাহলে জমাকৃত টাকাকে কি বলে থাকি আমরা? সম্পদ, চলতি সম্পদ। আর আমরা আরেকটা নিয়ম জানি, অগ্রিমের সাথে কোনো খরচ থাকলে সেটাকে আমরা চলতি সম্পদ বলি, অথবা কোনো খরচের সাথে অগ্রিম শব্দটি থাকলে সেটাকেও আমরা চলতি সম্পদ বলি। ভাড়া একটি খরচ, অগ্রিম ভাড়া চলতি সম্পদ, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর হচ্ছে ভাইয়া টাকাটা কিভাবে দিলাম বাড়িওয়ালাকে?
পকেট থেকে নগদ কিন্তু তার পকেটে প্রবেশ করতে হয়েছে, ঢুকাইতে হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? ওকে, কত টাকা? আমার 15,000 টাকা, 15,000 টাকা। এরপর লেনদেনটি একটু খেয়াল করো, বিবিধ খরচ পরিশোধ 1200 টাকা। এই যে বিবিধ খরচ, পৃথিবীতে যত খরচ আছে সব খরচই হচ্ছে ডেবিট। তাহলে বিবিধ খরচ কি হবে ভাইয়া? বিবিধ খরচ হিসাবটা হবে আমার ডেবিট, যেহেতু খরচের কোনো নাম নেই, লেখা আছে শুধুমাত্র বিবিধ খরচ। বিবিধ খরচ হিসাব ডেবিট। আর হচ্ছে খরচ করলে কিভাবে করবা? নগদিত করতে হবে নাকি? ওকে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 1200 টাকা, ঠিক আছে? ওকে, একটু দেখো 16 তারিখ। 16 তারিখের লেনদেনটি খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা। 16 তারিখের লেনদেনে বলা হয়েছে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা। আবার ব্র্যাকেটে দেয়া আছে নগদে হচ্ছে 60%, ধারে হচ্ছে 40%। যখন তুমি কোনো দোকানদারের কাছে যাবে, ধরো তুমি অ্যাপেক্সের দোকানে ঢুকলে, ঠিক আছে, জুতা কেনার জন্য, তো একটা জুতার দাম হচ্ছে 3,000 টাকা। কত টাকা ভাইয়া? 3,000। এখন সেখানে বলা আছে এই জুতাটি কিনলে আপনি 10% বাট্টা পাবেন। এই বাট্টার নামই হচ্ছে কিন্তু কারবারি বাট্টা। তাহলে তুমি যখন তাকে 3,000 টাকা দিবে, সে কিন্তু হিসাব করে ওই যে 10% কত হয় একটু হিসাব করো ক্যালকুলেটরে, দেখবে 300 টাকা। 300 টাকা তোমাকে ফিরিয়ে দিবে, ঠিক না? তাহলে তুমি তাকে কত টাকা পে করলে? 2700 টাকা। এই যে ঠিক সেম এইখানেও এইভাবে দেখাতে হবে। দেখো আমি একটু করে নিচ্ছি, এই 1,20,000 টাকার উপর তোমাকে কি করতে হবে? 3% বের করতে হবে। 3% বের করলে দেখবে 3,600 টাকা আসছে। এই 3,600 টাকা কিন্তু দোকানদার তোমার কাছ থেকে নিবে না, যে বিক্রেতা সে তোমার কাছ থেকে নিবে না, সে তোমাকে এই টাকা ছাড় দিচ্ছে। তাহলে 1,20,000 টাকা থেকে আমাকে কি করতে হবে? এই 3,600 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে যা থাকে 1,16,400। এই 1,16,400 টাকায় কিন্তু আমি তাকে দিব, আর কোনো টাকা কিন্তু আমি দিব না, কারণ 3% কি আছে? কারবারি বাট্টা আছে, ঠিক আছে? এখন এই 1,16,400 তুমি দোকান থেকে যে অ্যাপেক্স জুতাটি কিনলে তাকে কি করছো জানো? তাকে তুমি 60% হচ্ছে নগদ দিছো। এইটার 60% করো ক্যালকুলেটারে, এই 60% হচ্ছে নগদ দিছো, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে তুমি কিসে দিছো? দেখো বাকি 40% হচ্ছে ধারে। তাহলে সে কিন্তু তোমার কাছ থেকে এখনো কি পায়? টাকা পায়। এখন বিক্রি করেছি আমি পাই, যেহেতু বিক্রেতা আমি, বিক্রয় করেছি সেহেতু বিক্রয়টা হচ্ছে আমার আয়, তাহলে সে হচ্ছে কিন্তু আমার দেনাদার এখন, ঠিক আছে? তাহলে ধারে বিক্রয় করলে সেটা হয় দেনাদার। এখন আমি জাবেদাটা তোমাদেরকে দেখাচ্ছি, টাকার অঙ্ক শেষ করা এতটুকু। ওকে, দেখো ভাইয়া, তাহলে জাবেদা হবে কি? আমার নগদান হিসাব ডেবিট। আমি বুঝাচ্ছি আবার, নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, যেহেতু ধারে বিক্রয় করেছি 40%, প্রাপ্য হিসাব ডেবিট। আর এই বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয়, এই জন্য বিক্রয় হিসাব হবে ক্রেডিট, ঠিক আছে? দেখো জাবেদা তো দেখালাম, ঠিক না? এখন তাহলে কিভাবে ভাইয়া টাকাগুলো আমরা জাবেদায় বসাবো? এই ক্যালকুলেটর একটু ইউজ করতে হবে তোমাদেরকে। যে দেখো আমরা বিক্রি করেছি, বাট্টা বাদ দেওয়ার পর 1,16,400, আমরা কিন্তু 3% বাট্টা বাদ দিয়েছিলাম 1,20,000 টাকা থেকে। 3600 টাকা আসছিল, ওই 3600 টাকা আমরা 1,20,000 টাকা থেকে বাদ দিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন এই 1,16,400 টাকার নগদে সে আমাকে দিয়েছে 60%। কত পার্সেন্ট ভাইয়া? 60%। সেই জন্য এই 60% তোমাকে করে দেখাতে হবে। নগদান হিসাব 60% কত টাকা? এই তোমার হচ্ছে 69,840 টাকা। ক্যালকুলেটর ইউজ করো তাহলেই পারবে। আর বাকি 40% তাহলে কিভাবে দিল? লেখা আছে কিন্তু প্রশ্নে, ধারে 40%। এই যে ধারে 40% সে কিন্তু আমার প্রাপ্য হিসাব, ঠিক না? তাহলে এই 1,16,400 টাকার উপর আবার 40% করো, দেখবে একটা টাকা আসবে। কত টাকা দেখো একটু? 46,560 টাকা আমি করেই রেখেছি, ঠিক আছে? 46,560 টাকা। আর মোট কত টাকা বিক্রয় করলে তার কাছে? মোট বিক্রি করেছি 1,16,400 টাকা, ঠিক আছে? এই ছিল আমার 16 তারিখের লেনদেন। ওকে, তারপরে একটু দেখো আমার 25 তারিখে কি দেয়া আছে। 25 তারিখে একটু খেয়াল করো লেনদেনটি, যদি লেনদেনটি খেয়াল করো তাহলে দেখবে
যে একজন খরিদ্দারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। এই দেখো, আমি খরিদ্দার মানে হচ্ছে সে আমার কাছ থেকে কিছু কিনেছিল আগে, ঠিক আছে? আমি যাই পাই সেটা হচ্ছে নগদে পাওয়া, ঠিক আছে? যখন মনে করবে যে কিছু পাচ্ছ, সেটা মনে করবে কি নগদেই পাচ্ছ, ঠিক আছে? এখন দেখো, আমি ধরো তামান্নার কাছ থেকে কিছু বিক্রি করেছিলাম, তামান্নার কাছে কিছু পণ্য বিক্রি করেছিলাম অথবা টাকা পাই, সে হচ্ছে আমার খরিদ্দার, ঠিক আছে? সে আমাকে এখন টাকাটা পরিশোধ করে দিচ্ছে। টাকাটা তাহলে কিভাবে পেলাম? নগদে পেলাম। তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? আর হচ্ছে কার কাছ থেকে পেলাম ভাইয়া? খরিদ্দারের কাছ থেকে। তুমি ইচ্ছা করলে লিখতে পারো এখানে খরিদ্দার হিসাব ক্রেডিট, অথবা তুমি লিখতে পারো প্রাপ্য হিসাব, ঠিক আছে? অথবা দেনাদার হিসাব। তাহলে প্রাপ্য হিসাবটাই লিখি আমরা, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি নাম দেওয়া থাকতো তামান্না, সৌরভ এরকম, তাহলে আমি লিখতাম তামান্না সৌরভ হিসাব ক্রেডিট, ঠিক আছে? ওকে, লাস্ট এন্ট্রি। ও টাকা বসিনি নাকি? টাকা হচ্ছে 30,000 টাকা, আর এইখানেও হচ্ছে 30,000 টাকা। লাস্ট একটু দেখো 28 তারিখ। 28 তারিখে যেটি আছে সেটি বলা আছে অগ্রিম ভাড়ার 1 মাসের খরচ উত্তীর্ণ হয়েছে। একটু দেখো, আমি বাড়িওয়ালাকে 3 মাসের ভাড়া 15,000 টাকা কিন্তু দিয়ে রেখেছিলাম, ওই যে 15,000 টাকা, ঠিক না? এখন যখন 1 মাস শেষ হলো, তখন বাড়িওয়ালা কি আমার ওই অগ্রিম ভাড়া থেকে 5,000 টাকা কেটে রাখবে না? অবশ্যই সে কিন্তু আমার বাড়ি ভাড়া থেকে 5,000 টাকা কেটে রাখবে। তাহলে ভাইয়া টাকা কমলো কার? ওই অগ্রিম ভাড়াটা কমে গিয়েছে। সম্পদ যদি কমে তাহলে সম্পদ হিসাব হয় ক্রেডিট, সেজন্য আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, যেহেতু অগ্রিম ভাড়া কমে গেল, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। আর কি হয়েছে? খরচ হয়েছে। ভাড়া যেহেতু আমি তার বাসায় যেহেতু থাকছি, সেহেতু ভাড়া হচ্ছে আমার জন্য একটা খরচ, মাসিক খরচ। আমরা লিখবো ভাড়া হিসাব ডেবিট। পৃথিবীতে যত খরচ আছে সব খরচ হিসাবই ডেবিট হয়, ঠিক আছে? কি হবে? ডেবিট। কত টাকা? 3 মাসের যদি 15,000 হয়, 3 দিয়ে ভাগ দাও, তাহলে 1 মাসের হবে 5,000 টাকা। এই ছিল আমার জাবেদার সলিউশন। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 2020 এবং 2021 সালের জন্য, কারণ ঢাকা বোর্ড 2019 সালে যেহেতু প্রশ্নটি এসেছে একটু বড় টাইপের, সেহেতু তোমরা 100% শিওর থাকতে পারো কোনো এইবার হচ্ছে তোমার 2020 অথবা 2021 সালের কোনো বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি অবশ্যই আসবে। এই ছিল আমার বোর্ড প্রশ্নের সলিউশন। আমি জাবেদা সহ তোমাদেরকে A = L+E করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভাইয়া, অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করে দিবে, আর হচ্ছে ভাইয়া সর্বাত্মক শেয়ারের চেষ্টা করবে। এটা হচ্ছে শিক্ষামূলক কাজ, ঠিক আছে? তুমি যদি শিখতে চাও তাহলে শিক্ষার বিস্তার তোমাকেই ঘটাতে হবে। তুমি এক সময় এখানে দাঁড়িয়ে লিড করবে, ঠিক না? সেই জন্য শিক্ষা যাতে সবার ঘরে পৌঁছায় সেজন্যই তোমাকে কাজ করতে হবে, আর সেভাবেই তোমাকে সাবস্ক্রিপশন তোমাকেই বাড়াতে হবে, শেয়ার তোমাকেই করতে হবে। ধন্যবাদ।